আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। এবার অর্থনৈতিক অবরোধের মুখোমুখি পড়তে যাচ্ছে ইসরায়েল, এবং সেই অবরোধ দিতে যাচ্ছে ইসরায়েলের জন্মদাতা রাষ্ট্র ব্রিটেন। কেন ব্রিটেন ইসরায়েলকে অর্থনৈতিক অবরোধ দিচ্ছে? কারণ ইসরায়েল জন্ম নিয়ে বাপের সাথে পাঙ্গা নিতে চেয়েছে। ইসরায়েলের অর্থমন্ত্রী স্মটরিচ গত সপ্তাহে জেরুজালেমকে বিচ্ছিন্নকারী E1 প্রজেক্টের সমালোচনা করেছিল ব্রিটেন। সে কারণে তীব্র ভাষায় ব্রিটেনের সমালোচনা করেছে। তবে এবার ব্রিটেন আর সমালোচনা নয়, এবার ব্রিটেন অর্থনৈতিক অবরোধ ঘোষণা করছে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলি সেটেলমেন্টের সাথে জড়িত ফার্মগুলোর বিরুদ্ধে। বিস্তারিত জানাবো আজকের এই লাইভে। শুধুমাত্র যুক্তরাজ্য নয়, ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইটালি। শুধু অমুসলিম রাষ্ট্র নয়, 8টি মুসলিম দেশ একসাথে ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। ইসরায়েলকে এই অবৈধ সেটেলমেন্ট প্রকল্প থেকে ফেরানোর জন্য কঠিন অবরোধ আরোপের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। মানবাধিকার সংস্থা বলছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে বয়কট ঘোষণা করা উচিত। তাহলে ইসরায়েল ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা থেকে সরে আসতে বাধ্য হবে। আপনি কি ইসরায়েলের বিরুদ্ধে বয়কটকে সমর্থন করেন? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়ে পিডিয়া নিউজ। আজ আগস্টের 26 তারিখ, সবশেষ মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বাংলাদেশ ভারত চীন সম্পর্ক নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ জানাবো। বাংলাদেশ সরকার চীন থেকে শেষ পর্যন্ত J-10C ফাইটার জেট সংগ্রহের বিষয়টিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ধরনের সংবাদ এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। একটা নয়, 1 ডজন নয়, কমপক্ষে 2 ডজন 24 ফাইটার জেট সংগ্রহ করার ব্যাপারে আলোচনা করছে বাংলাদেশ। তবে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে ভারত। ভারতের একজন সাংবাদিক মনোজ কুমার মনোজ দাস বলছে, বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে স্বাক্ষর করে তাহলে ভারত রংপুর ও চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলবে। বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান এবং চীন থেকে J-10C ফাইটার জেট সংগ্রহ, এই দুটি বিষয় নিয়ে দিল্লির দাদারা প্রচন্ড রকম টেনশনে আছে এবং তারেক রহমানকে দ্রুত গতিতে দিল্লির দরবারে নেওয়ার চেষ্টা করছে। যদিও তারেক রহমান নানাভাবে দিল্লি যাওয়ার শিডিউল পেছানোর চেষ্টা করছে, কিন্তু তারেক রহমানের ক্যাবিনেটের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারতের হানি ট্র্যাপে পড়েছে বলে নানা রকম সংবাদ আসছে। বিএনপির ভেতরেই শুরু হয়েছে এক অদৃশ্য লড়াই। এক পক্ষ চাচ্ছে তারেক রহমানকে দিল্লি পাঠাতে, আরেক পক্ষ চাচ্ছে তারেক রহমানকে সৌদি পাঠাতে। এর মধ্য দিয়ে দিল্লির দাদারা আমাদেরকে ভয় দেখাচ্ছে, রংপুর চট্টগ্রাম বিচ্ছিন্ন করে ফেলবে ভারত। শুধু তাই নয়, আজকে ভারত থেকে বার্তা সংস্থা রয়টার্সও বলছে বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগদান করলে ভারত এটা সহজে মেনে নেবে না। ভারত কি করতে পারবে, কি করবে, সেটার চেয়েও জরুরি বিষয় আমাদের ফাইটার জেট লাগবে কিনা। বাংলাদেশকে কি আমরা সিরিয়া বানাতে চাই? যে সিরিয়া তার দেশে মিলিটারি তৈরি করবে কিনা, তার দেশে বিমান ঘাঁটি তৈরি করবে কিনা, তার দেশে এয়ার ডিফেন্স তৈরি করবে কিনা, সবকিছুতে ইসরায়েল নাক গলায়। ইসরায়েলের অনুমতি ছাড়া নাকি কিছু করা যাবে না। বাংলাদেশ কি সিরিয়া হওয়া উচিত, নাকি বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মতো আমাদের প্রতিরক্ষার জন্য যা দরকার সবকিছু সংগ্রহ করবে? প্রিয় দর্শক, ভারত কি করবে সেটা আমরা পরে জানি। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কি করেছে, বাংলাদেশ নয়, বাংলাদেশের একজন সাধারণ কৃষক কি করেছে সেই সংবাদটি আপনাদের বলি। লালমনিরহাট জেলায় একজন বাংলাদেশি কৃষকের সাথে ধস্তাধস্তি হয়েছে বিএসএফ এর একজন সদস্যের। বাংলাদেশের সীমান্ত এলাকায় এসে বাংলাদেশি কৃষকের সাথে বেটাগিরি দেখাতে গিয়েছিল। বেটাগিরি ছুটিয়ে দিয়েছে বাংলাদেশি কৃষক। বাংলাদেশি কৃষকের খালি হাতের প্রতিরোধে রাইফেল ফেলে নিজের দেশে পালিয়েছে বিএসএফ এর সদস্য।
লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি কৃষকের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য। বাংলাদেশের বর্ডার গার্ড নয়, বাংলাদেশের সেনাবাহিনী নয়, সাধারণ কৃষকের গরু মারার লাঠির চোটেই সীমান্তে রাইফেল ফেলে পালিয়েছে বিএসএফ। সুতরাং বিএসএফ এর এইসব গাল গল্প আমাদেরকে শুনিয়ে লাভ নেই যে আমাদের চট্টগ্রাম নিয়ে যাবে, আমাদের আহ, রংপুর বিভাগ নিয়ে যাবে। স্বাধীনতা যুদ্ধের সেনানী এবং অন্যতম নায়ক প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন বীরুত্তম কর্নেল অলি আহমেদ। তিনি কিছুদিন আগে এক জনসভায় বলেছিলেন যে রংপুর কি ভারতের বাপের সম্পত্তি? রংপুর ভারত নিয়ে যাবে। এই দেশ আমরা যুদ্ধ করে জয় করেছি, স্বাধীন করেছি, এখানে ভারতের কথা চলবে না। প্রিয় দর্শক, আমরা আশা করব বাংলাদেশ সরকার মেরুদণ্ড সোজা করে ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করবে, হোক সেটা চীন থেকে, হোক সেটা পাকিস্তান থেকে, হোক সেটা তুরস্ক থেকে, কিংবা অন্য যে কোনো দেশ থেকে। যদি সরকার শক্তিশালী ফরেন পলিসি দেখায়, সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। আবার ফিরে আসি ফিলিস্তিন প্রসঙ্গে। ফিলিস্তিনে এক ভয়াবহ কাজ করতে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের জেরুজালেমের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, এই জায়গায় অবৈধভাবে ইসরায়েলিরা বাড়িঘর তৈরি করেছে। সেই অবৈধ বাড়িঘরকে আরো বড় করার জন্য E1 নামে একটা নতুন প্রজেক্ট দিয়েছে ইসরায়েলের সরকার। সেই প্রজেক্টের জন্য 1234টি বাড়ি নির্মাণের টেন্ডার জারি করেছে। এই বাড়িগুলো নির্মাণ হলে বিচ্ছিন্ন হয়ে যাবে পশ্চিম তীর দুই ভাগে, উত্তর দক্ষিণে, এবং জেরুজালেমে প্রবেশ করতে পারবে না ফিলিস্তিনের মানুষেরাই, এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা কমে আসবে। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সব মুসলিম রাষ্ট্র, এমনকি ইউরোপের রাষ্ট্রগুলো। এই বিষয় নিয়ে এবার কঠিন অবস্থান নিতে যাচ্ছে যুক্তরাজ্য। আপনারা দেখছেন জেরুজালেমে E1 নামে যে প্রজেক্ট, এর পাশেই শত শত অবৈধ বাড়িঘর করেছে। এগুলো ফিলিস্তিনের জমি, ফিলিস্তিনের জমিতে এই বাড়িঘর করেছে। এখন মুসলমানদের পবিত্র প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস থেকে পুরো ফিলিস্তিনকে বিচ্ছিন্ন করার জন্য একটা নতুন চক্রান্ত চলছে। এই পরিকল্পনার বিরুদ্ধে শুধু ফিলিস্তিনিরা নয়, সারা বিশ্বের মানুষ কথা বলছে। ইতিমধ্যে এর বিরুদ্ধে নিন্দা জানিয়েছে বড় ইউরোপিয়ান রাষ্ট্রগুলো, নিন্দা জানিয়েছে মুসলিম রাষ্ট্রগুলো, এবং সর্বশেষ যুক্তরাজ্য। যুক্তরাজ্য এই বিষয়ে শুধু তীব্র নিন্দায় জানেনি, তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। যেটি বলছিলাম যে 8টি মুসলিম রাষ্ট্র একসাথে বিবৃতি দিয়েছে তারা ইসরায়েলের এই পরিকল্পনা মানবে না বলে। অন্যদিকে নেতানিয়াহু সারা বিশ্বের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জেরুজালেমে ইসরায়েলিদের জন্য অবৈধ বসতি নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টেন্ডার ঘোষণা করেছে, এবং তার বিরুদ্ধেই আজকে ব্রিটিশ সরকার ইসরায়েলি সেটেলমেন্টের বিরুদ্ধে অবরোধ ঘোষণার ব্যাপারে সংসদে আলোচনা করেছে। যুক্তরাজ্য থেকে কারা দেখছেন আমাদের কমেন্টে জানাবেন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির 140 জন সংসদ সদস্য, 140 মেম্বার্স অফ পার্লামেন্ট, দে সাইন্ড অলরেডি অন বিহাফ অফ দিস বিল। এই বিলের পক্ষে 140 জন এমপি, লেবার এমপি, তারা সরকারকে সমর্থন জানিয়েছে। যদিও ইসরায়েল পন্থী একটা লবি, যাদের নাম ফ্রেন্ডস অফ ইসরায়েল, তারা সরকারের সমালোচনা করেছে, ব্রিটিশ সরকারের সমালোচনা করেছে। তারা বলেছে এই চুক্তি, এই বিল পাশ হলে শুধুমাত্র সেটেলমেন্ট নয়, মেইনল্যান্ড ইসরায়েলের ভেতরেও ব্যবসা বাণিজ্যগুলো ক্ষতিগ্রস্ত হবে। প্রশ্ন হলো, ইসরায়েল কেন ফিলিস্তিনিদের জমিতে যে তাদের বাড়িঘর উচ্ছেদ করে, তাদের সন্তানদেরকে হত্যা করে, তাদের ভূমি দখল করে সেখানে বাড়িঘর করছে? সেই ব্যাপারে কোনো শব্দ করছে না এই তথাকথিত ফ্রেন্ডস অফ ইসরায়েল। ব্রিটিশ সরকারের এই অবরোধটি শেষ পর্যন্ত
কার্যকর করা উচিত কিনা কমেন্টে জানাতে পারেন। ব্রিটিশ সরকার গত সপ্তাহে ঠিক একসাথে ইউরোপিয়ান দেশগুলোর সাথে নিন্দা জানিয়েছিল ইসরায়েলের। সেখানে ফ্রান্স, জার্মানি, ইউকে এবং ইটালি একসাথে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছিল। শুধু এই 4-5টি দেশ নয়, ইউরোপীয় ইউনিয়ন থেকেও তীব্র নিন্দা জানানো হয়েছিল। কিন্তু বাপের সাথে পাঙ্গা নিয়েছিল ইসরায়েল, যেই ইসরায়েল রাষ্ট্রটিকে 1917 সালে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে জন্ম দিয়েছিল ব্রিটিশরা। সেই ব্রিটিশদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইসরায়েলের উগ্রবাদী মন্ত্রী বেজালাল। বেজালাল ব্রিটিশদেরকে খুবই অহংকারী সুরে বলেছিল যে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হয়ে গিয়েছে, ব্রিটিশদের খবরদারি করার কোনো সুযোগ নেই, ইসরায়েলে যা খুশি করবে ইসরায়েল, ব্রিটিশ তোমরা চুপ থাকো। השינוי של שר החוץ הבריטי וההחלטה שלי לחסל את רעיון המדינה הפלסטינית ולחבר דרך שטח E1 את ירושלים, בירתנו הנצחית, עם מעלה אדומים, מה שלא העזו לעשות קודמיי. אני רוצה לומר לו בצורה שאיננה משתמעת לשתי פנים, המנדט הבריטי בארץ ישראל הסתיים. אני מסרב להתרשם או להיבהל מאיומים וסנקציות. אנחנו לא מקבלים תכתיבים. বেজালাল ব্রিটিশদের সাথে পাঙ্গা নেওয়ায় ব্রিটিশরা এবার কঠিন অবরোধের মুখে ঠেলে দিচ্ছে ইসরায়েলকে। যদি ব্রিটিশরা ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ দেয়, তাহলে তার পেছনে পেছনে ইতালি, ফ্রান্স, জার্মানি সহ অন্যান্য দেশগুলো এই অবৈধ সেটেলমেন্টের বিরুদ্ধে অবরোধ দিতে পারে। এবং ফিলিস্তিনিরা বলছে কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি যেন ইসরায়েলিদের এই অবৈধ বাড়িঘর তৈরির কাজে সহযোগিতা না করে। বাংলাদেশে সম্ভবত আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী, তুরস্কে এটাকে বলে মেভলিদি শরীফ, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী। আমরা এই দিনে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজারো লাখো অগণিত দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ তাআলা জান্নাতে সর্বোচ্চ সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আমাদের দেখা করার সুযোগ দান করুন। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা E1 সেটেলমেন্ট নিয়ে কথা বলছিলাম। The E1 settlement E1 project, কোথায় and it's দেখুন। not alone. UK, France, Germany, Italy, and many other Arab and European countries have all condemned it within just a few days. West Bank from East Jerusalem. And East Jerusalem is এই পূর্ব জেরুজালেম হলো এমন একটি জায়গা যেটি হবে আগামী দিনের ফিলিস্তিনের রাজধানী, এবং ইসরায়েল চাইছে এই জায়গাটিকেই আলাদা করে ফেলতে, বন্ধ করে দিতে, কোনো ফিলিস্তিনি যেন এখানে প্রবেশ না exactly where করতে পারে। Palestinians want their future capital. Jordan's position on this hasn't changed in years. A Palestinian state on the pre-1967 borders, with East Jerusalem as its capital. And a clear line that Israel has no sovereignty over occupied Palestinian territory. Jordan's foreign minister pointed to two things. UN Security Council Resolution 2334, which says settlements in occupied territory have no legal validity, and the International Court of Justice, which already ruled the occupation itself and settlement construction unlawful. প্রিয় দর্শক, 7ই অক্টোবরের আগে যেই রাষ্ট্রগুলো ইসরায়েলকে সাপোর্ট দিত, এমনকি গাজার গণহত্যার সময় যে রাষ্ট্রগুলো ইসরায়েলকে অন্ধভাবে অস্ত্র সহযোগিতা করেছে, লজিস্টিক সাপোর্ট দিয়েছে, আজকে মোড় ঘুরে যাচ্ছে। সেই রাষ্ট্রগুলো পর্যন্ত ইসরায়েলের কর্মকাণ্ডকে শুধু সমালোচনা করছে না, তারা ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করার চেষ্টা করছে। এটা যেন পূর্ব দিকে সূর্য না ওঠে পশ্চিম দিকে সূর্য ওঠার মতো ঘটনা। সারা বিশ্বের জনমত এখন ইসরায়েল নামক রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাচ্ছে। তার কারণ নেতানিয়াহুর রাজনীতি, নেতানিয়াহুর বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, নিজে ক্ষমতায় থাকার জন্য নেতানিয়াহু এমন সব কর্মকাণ্ড করে যাচ্ছে যেটা ইসরায়েলকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া এখন আর ইসরায়েলের পক্ষে কেউ নেই। এখন আমেরিকান রাষ্ট্রদূত, সিরিয়া এবং তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক, তিনি ইসরায়েল সিরিয়াতে যেভাবে বারবার হামলা করেছে তার বিরুদ্ধে কথা বলেছিলেন। এবার তাকেও টার্গেট করেছিল ইসরায়েলিরা। শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছে টম বারাক ট্রাম্পের লোক, সুতরাং এখানে বাড়াবাড়ি করলে রক্ষা পাওয়ার সুযোগ নেই। এবার সুর নরম করেছে।
তারা টম বারাকের সাথে শত্রুতার পলিসি থেকে সরে আসার কথা বলছে। সে যাই হোক, সারা বিশ্বের সবগুলো জনমত জরিপ ইসরায়েলের বিরুদ্ধে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইজ দ্য মেইন সোর্স অফ পাওয়ার অ্যান্ড রিসোর্স অফ ইসরায়েল, সেই আমেরিকাতেও ইসরায়েলের বিরুদ্ধে জনমত এখন সবচেয়ে বেশি অবস্থায় রয়েছে। ইসরায়েলের পক্ষে জনমত ইতিহাসের সর্বনিম্ন। এভাবে দুর্বল হয়ে যাচ্ছে ইসরায়েল রাষ্ট্রের কনসেপ্ট। একই সময় নতুন সংবাদ এসেছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে মিটিং করতে যাচ্ছে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে। কিরগিজস্তানে একটি আঞ্চলিক সম্মেলনে এই দুই রাষ্ট্রনেতার দেখা হবে এবং সেখানে মার্কিন অবরোধকে পাশ কাটানোর জন্য নতুন পলিসি নিয়ে কথা বলবে এবং ইরানের প্রেসিডেন্ট। মার্কিন অবরোধের কারণে ইরানের মুদ্রাস্ফীতি সীমা ছাড়িয়ে গিয়েছে। ইরানে $1 20 লক্ষ রিয়েল পাওয়া যাচ্ছে। 1 কেজি টমেটোর দাম 9 লক্ষ রিয়েল হয়ে গিয়েছে। ইরানের জিনিসপত্রের দাম অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তারপরও সরকার মানুষের জন্য নানা ধরনের ভর্তুকির ব্যবস্থা করেছে। ইরানের সরকার বলছে আগামী আরো 2 বছর যেন আমরা আমেরিকান অবরোধকে মোকাবেলা করে আমাদের অর্থনীতিকে সচল রাখতে পারি, সেই পলিসি নিয়ে আমরা কাজ করছি, আমরা পলিসি তৈরি করে ফেলেছি। আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন, তুরস্ক মুসলিম শক্তি বলে আশা করি, কিন্তু তুরস্ক গলা উঁচু করে কথা বলে না। তুরস্ক কথা বললেও দোষ, কথা না বললেও দোষ। প্রেসিডেন্ট এরদোয়ান যখন বলিষ্ঠভাবে কথা বলে তখন একদল সমালোচনা শুরু করে এরদোয়ান শুধু কথাই বলে, আবার এরদোয়ান চুপ থাকলে বলে কথা বলে না কেন। Bölgemizde tarih yeniden yazılıyor. Türkiye vicdanlı, ilkeli ve barışçıl politikalarıyla tarihe yön veriyor. Bunun önünü artık hiç kimse kesemez. Tahriklerle, tuzaklarla Türkiye'nin ve Türk milletinin kutlu yürüyüşünü durduracaklarını zannedenler hayal kırıklığına uğramaya mahkumdur. প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন তুর্কিশ জাতি তাদের শান্তিপূর্ণ এবং স্বাধীন পররাষ্ট্র নীতির মাধ্যমে এই অঞ্চলের সকল খেলোয়াড়দের খেলাগুলোকে তছনছ করে দিচ্ছে। যারা রক্তপাত করতে চায়, যারা মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করতে চায়, তারা অচিরেই হতাশ হবে এবং তুর্কিরা যে পবিত্র অভিযাত্রা শুরু করেছে সেই অভিযাত্রাকে ঠেকানোর সাধ্য কারো নেই। আজকে এক নতুন ইতিহাস তৈরি হচ্ছে, সেই ইতিহাস বদলানোর সাধ্য কারো নেই। কিছুদিন আগে নেতানিয়াহু বলেছিল আমরা কয়েকটি সাম্রাজ্যকে মোকাবেলা করে টিকে আছি। নেতানিয়াহুর সেই বক্তব্যকে জবাব দিয়েছে এরদোয়ান, বলেছে কিসের সাম্রাজ্য, কোন সাম্রাজ্য? তোমাদের রাষ্ট্র ইসরায়েলের বয়স তো আমার ভাইয়ের চেয়েও কম, তোমার রাষ্ট্রেরই বয়স্ক, তার সাম্রাজ্য কি দেখেছো? প্রিয় দর্শক, প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন জর্ডান, ফিলিস্তিন, ইরাক সহ এই অঞ্চলে অস্থিরতা তৈরির যতগুলো প্রচেষ্টা আছে আমরা একটা একটা করে চক্রান্ত ষড়যন্ত্রগুলো ভেঙে দেব। সিরিয়ার মতো অন্যান্য দেশগুলোর পাশে আমরা থাকব, তবে আমাদের পলিসিগুলো রেজাল্ট দেখতে হলে ধৈর্য এবং দৃঢ়তার সাথে অপেক্ষা করতে হবে। আমরা আমাদের পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি। বিশেষ করে গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে এরদোয়ান শক্তিশালী অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন এটা কোনোদিনও বাস্তবায়ন হবে না। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, সুলতান আব্দুল হামিদের স্পাই ছিল হুদহুদ এবং এরদোয়ানের গুপ্তচর আসলেই কি এমন কোনো গোয়েন্দা নেটওয়ার্ক আছে কিনা? মাত্র কিছুদিন আগে সারা বিশ্বের টপ 10 গোয়েন্দা সংস্থার তালিকা এসেছে, তার মধ্যে
চতুর্থ তুরস্কের গোয়েন্দা সংস্থা মিথ বা এমআইটি। 1 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ, 2 নম্বর রাশিয়া, 3 নম্বর চীন এবং 4 নম্বর কিন্তু তুরস্কের গোয়েন্দা সংস্থা। তুরস্কের গোয়েন্দা সংস্থা সারা মধ্যপ্রাচ্য দাপিয়ে বেড়াচ্ছে। শুধু মধ্যপ্রাচ্য নয়, জার্মানি থেকে শুরু করে বিভিন্ন ইউরোপিয়ান দেশেও তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। আবার মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে গোয়েন্দা তথ্য শেয়ার করছে, পাকিস্তান সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সাথে। শুধু তাই নয়, অনেক মুসলিম রাষ্ট্রকে গোয়েন্দা প্রশিক্ষণও দিচ্ছে, তার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত। এবং গোয়েন্দা সংস্থার জন্য তুরস্ক বিশাল বাজেট বরাদ্দ করেছে। গোয়েন্দা সংস্থার কাজের সুবিধার জন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় বিশাল একটি অফিস করেছে, যার নাম কুল্লিয়ে। এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার কার্যক্রম কেমন, কেউ যদি আগ্রহী থাকেন, একটা তুর্কিশ সিরিয়াল দেখতে পারেন। এই সিরিয়ালের নাম তেশকিলাত। কেউ যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন তুরস্কের গোয়েন্দা সংস্থা কিভাবে কাজ করে। তারা শুধুমাত্র গোয়েন্দা তথ্য সংগ্রহ করে না, তারা মিলিটারি অপারেশনে অংশগ্রহণ করে। শুধুমাত্র দেশের ভেতরে নয়, তারা ক্রস বর্ডার মিলিটারি অপারেশন করে। বিভিন্ন দেশ থেকে মাফিয়াদেরকে ধরে নিয়ে আসে প্যাকেট করে, এবং তুর্কির স্বার্থের বিরুদ্ধে যারা আছে বিভিন্ন সময় অ্যাকশন যায়। তবে তাদের সব কর্মকাণ্ড তুরস্কের সরকারের নিয়ন্ত্রণে, সরকারের আদেশে তারা কাজ করে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে এখানে পার্থক্য হলো, পাকিস্তানের সরকারের চেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা বা মিলিটারি। মিলিটারির কথায় সরকার উঠে বসে, আর এখানে সরকারের কথায় মিলিটারি এবং গোয়েন্দা সংস্থা কাজ করে। প্রিয় দর্শক, আজকের লাইভ শেষ করছে এইভাবে। 1947 সালে যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, সেটা 1 বছর বা 5 বছরের বা 10 বছরের প্রচেষ্টার ফল নয়, সেটা শত বছরের পরিকল্পনা এবং প্রচেষ্টার ফল। এবং তুরস্ক তার যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, এটার রেজাল্ট আপনি আগামী দিন সকালেই পাবেন না। একটা রাষ্ট্র কিংবা একটা সাম্রাজ্য তৈরি হতে একটা লং টাইম লাগে, এটা ক্ষয় হতেও লং টাইম লাগে। ওসমানী সালতানাতের উত্থান কিংবা সেলজুক সাম্রাজ্যের উত্থান একদিনে হয়নি। কেউ যদি আগামী দিন সকালেই সবকিছু মনের মতো চান, সেটা সম্ভব নয়। আমরা এই পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে, বিভিন্ন নকতাগুলোকে একসাথে করে একটা গ্রেট পিকচার, একটা বিগ পিকচার দেখানোর চেষ্টা করি। আজকের মতো আমরা শেষ করছি আমাদের এই লাইভ। শেষ করার আগে বিগ কোশ্চেন, বাংলাদেশের চাইনিজ J-10C ফাইটার জেট সংগ্রহ করা উচিত কিনা, নাকি ভারত রাগ করবে, কিংবা ভারত আমাদের চট্টগ্রাম, রংপুর আলাদা করে ফেলতে পারে, এই কারণে আমরা ফাইটার জেট সংগ্রহ কিংবা মক্কা চুক্তি থেকে বিরত থাকা উচিত। আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে, ইনশাল্লাহ।